আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যাদের বিনিয়োগ আছে, যেসব বিনিয়োগকারী ভাইদের তাদের বিষয়ে কিছু কথা বলা। গতকাল সোমবার 17টা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক হয়েছে। সেখানে মূলত সিদ্ধান্ত হয়েছে যে মূলধন ঘাটতি থাকলে লভ্যাংশ দিবে না। মানে কোনো ব্যাংকে যদি মূলধন ঘাটতি থাকে তাহলে সেই ব্যাংক লভ্যাংশ দিবে না। আর ভালো ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা দুর্বল ব্যাংক যারা আছে তাদেরকে তারল্য সহায়তা দেওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। দেখেন, ব্যাংকে সাধারণত বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্টে যায় লভ্যাংশকে কেন্দ্র করে। বেশিরভাগ ব্যাংকেই ডিসেম্বর ক্লোজিং এবং ভালো ভালো ডিভিডেন্ড দেয়। প্রাইস অনুযায়ী দেখা গেছে ব্যাংকের শেয়ারের দাম 17 টাকা 18 টাকা, সেও 15-16% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, যেটা বিশাল ব্যাপার। তো সব কিছু মিলে আপনারা কীভাবে বুঝবেন যে একটা ব্যাংকের মূলধন ঘাটতি আছে? এটা আপনারা বুঝতে হলে প্রত্যেকটা শেয়ারের ফান্ডামেন্টাল একটা সাইড আছে, ওই সাইডে চলে যাবেন। ওখানে দেখবেন, বিশেষ করে ব্যাংকের শেয়ার নিয়ে যেহেতু কথা বলতেছি, ব্যাংকের শেয়ারের ফ্রিড অফ ক্যাপিটাল কত আছে তার, এবং তার রিজার্ভ কত আছে, এই দুইটা বিষয় আপনারা দেখবেন। ব্যাংকের শেয়ারে লোন আছে প্রায় প্রত্যেকটা ব্যাংকের, ভালো ব্র্যাক ব্যাংকেরও লোন আছে, মানে প্রত্যেকটা ব্যাংকের শর্ট টার্ম লং টার্ম লোন আছে। এটা ইম্পর্টেন্ট বিষয় না। যেটা দেখবেন সেটা হচ্ছে ফ্রিড অফ ক্যাপিটাল কত এবং রিজার্ভ কত আছে, এই দুটো বিষয় ভালোভাবে খেয়াল করবেন। এর বাহিরে আরও কয়েকটা বিষয় খেয়াল করবেন। যত বেশি ফিই কম হয়, পিই রেশিওটা যত কম হবে ব্যাংকের তত ভালো। আর এর বাহিরে ধারাবাহিক ইপিএসটা ভালো আছে, এটা খেয়াল করবেন যে বিগত দিনের তুলনায় ইপিএস পজিটিভ। পজিটিভ তো আছেই, বিগত বছরের তুলনায় আরও বেশি পজিটিভ, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বিগত বছরের তুলনায় আরও বেশি পজিটিভ। এইগুলো লক্ষ্য রাখবেন, এবং ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এখানে সরাসরি আসলে ভালো ব্যাংক কোনগুলা বা খারাপ ব্যাংক কোনগুলা, এটা সরাসরি বলাটা আমার ঠিক হবে না। শুধু আমি এটুকু বলি, ইসলামী গণনার যে ব্যাংকগুলো আছে তারা এখন অন্যান্য ব্যাংক থেকে তারল্য সহায়তা নিচ্ছে। যেহেতু তারল্য সহায়তা নিচ্ছে, সুতরাং তাদের আর্থিক দুর্বলতা অবশ্যই বেশি, এই কারণে তারা তারল্য সহায়তা নিচ্ছে। আর কারা কারা তারল্য সহায়তা দিচ্ছে, যেসব ব্যাংকগুলো, তাদেরই মূলত আর্থিক অবস্থা ভালো। তো এই যে বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন শেয়ারগুলোর পরিস্থিতি ভালো। ব্যাংক নিয়ে আমার এটুকুই বলা, কারণ এখানে বেশিরভাগ বিনিয়োগকারী ব্যাংকে ইনভেস্টমেন্টে আসে লভ্যাংশকে কেন্দ্র করে। সুতরাং এই জিনিসটা আপনারা, এই কয়েকটা বিষয় আপনারা ব্যাংকের শেয়ারগুলোতে খেয়াল করবেন। আর যেহেতু ব্যাংক ডিসেম্বর ক্লোজিং শেয়ার, সামনে ডিভিডেন্ডের মৌসুম, ভালো হওয়ার সম্ভাবনা আছে, খুবই ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হচ্ছে, আমি আমার বিষয়ে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে, আপনারা ফোন দিচ্ছেন, আমি ফোন নাম্বার দিয়েছি, অনেক ভালো। আমি অনেক বিভিন্ন জেলার ভাইয়েরা ফোন দিচ্ছেন, আমার কাছে ভালোই লাগতেছে। অনেক দূর দূরান্তের মানুষের সাথে আমি কথা বলতে পারতেছি, এটা অবশ্যই পজিটিভ দিক আমার জন্য। বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার হচ্ছে। আপনারা ফোন দেবেন নির্দ্বিধায়। তো আপনারা যেটা সবচেয়ে বেশি আমার কাছে প্রশ্ন করেন সেটা হচ্ছে, এই শেয়ারটা কী হবে, বা আজকে বাড়বে কি না, কমবে কি না, ইন্ডেক্স কি প্লাস হবে না মাইনাস হবে। আসলে আমি নিজে ডেলি ট্রেড করি না, আমি ডেলি ট্রেড এটা আমার আসলে পছন্দ না। আমি পুরা মার্কেটকে, আমাদের বছর হচ্ছে 12 মাস, আর আমি পুঁজিবাজারকে ভাগ করছি দুই বছর, মানে 6 মাসে। 12 মাসে আমাদের 1 বছর, আর পুঁজিবাজারের বছর হচ্ছে 6 মাসে, একটা জুন আর একটা ডিসেম্বর। তো এখানে ডিসেম্বর ক্লোজিংয়ের যে শেয়ারগুলো, এখন আমি ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারগুলো নিয়ে কাজ করি। যদি কোনো নতুন বিনিয়োগকারী এখানে ইনভেস্টমেন্টে নতুন করে আসতেছেন, কোনো কিছু বুঝতে পারতেছেন না আসলে কিভাবে কি করবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। নতুন বিনিয়োগকারী বা ডিসেম্বর ক্লোজিং শেয়ারে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন, বুঝতে পারতেছেন না কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করা যায়। আপনি হয়তো বলবেন যে ব্যাংকে শেয়ার ইনভেস্ট করলো, কিন্তু কেন, কীভাবে করবেন, কখন করবেন, কতটুকু আপনাকে ক্যাশ রাখতে হবে, কতটুকু আসলে কোন সময় কতটুকু ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, এই বিষয়গুলো জানাটা জরুরি। তো আপনারা ডিসেম্বর ক্লোজিং শেয়ারে যদি ইনভেস্টমেন্ট নতুন বিনিয়োগকারীরা আসতেছেন, তাহলে আপনারা ফোন দেবেন। আর এটা ডিসেম্বরের 20-25 তারিখ পর্যন্ত এই সময়টুকু থাকবে, কারণ এরপরে গিয়ে বিশেষ করে ডিসেম্বরের শেয়ারগুলো তখন আপ মুভমেন্টে চলে যাবে। যেসব শেয়ারগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয়, তারা তো তখন পর্যন্ত আর বসে থাকবে না।
সুতরাং আপনারা যদি ডিসেম্বর ক্লোজিং শেয়ার নিয়ে কাজ করতে আগ্রহী থাকেন ইনভেস্টমেন্টে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। এটার জন্য অবশ্যই আপনাদের খুবই সামান্য একটা চার্জ আপনাদেরকে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, অনেকেই পোর্টফোলিও পাঠাইছেন আমাকে, প্রায় 50টা পোর্টফোলিওর মতো আমার কাছে পাঠাইছেন। আসলে পোর্টফোলিওগুলো নিয়ে কাজ করাটা অনেক ডিফিকাল্ট। 50%, 60%, 70% পর্যন্তও লস আছে পোর্টফোলিওগুলোতে, আপনারা যে পোর্টফোলিওগুলো পাঠাচ্ছেন। তো পোর্টফোলিওগুলো আমরা যদি ম্যানেজ করতে হয় আপনাদেরকে, তাও আমাদেরকে একটা শেয়ারে অন্তত আমাদেরকে 20-25 মিনিট, আধা ঘন্টার মতো সময় দিতে হবে। কারণ লস হয়ে আছে, এখন কীভাবে এই শেয়ারটা কী হবে বা এর থেকে কীভাবে বের হওয়া যায়, এই বিষয়গুলো আমাদেরকে এখানে আসলে ওই স্টকে ঢুকে তার ফান্ডামেন্টাল অনেক কিছু চেক করে তারপর আপনাকে একটা সিদ্ধান্ত জানাতে হবে আপনাদেরকে। কারণ এটা তো হুট করে আপনাদেরকে সিদ্ধান্ত জানানোটা যায় না, এটা ঠিক হবে না। হ্যাঁ, তো সুতরাং পোর্টফোলিও নিয়ে যদি আপনারা আসলে কোনো কিছু করতে চান যে অনেক বেশি লসে আছেন, কীভাবে রিকভার হওয়া যায়। হ্যাঁ, আপনি রিকভার পার্সোনালি করতে গেলে দেখা গেছে আপনার যদি 50% লস হয়, আপনি হয়তো এটা রিকভার করতে গেলে আপনাকে হয়তো আরও 40% পর্যন্ত আপনাকে লস দিয়ে বের হয়ে আসতে হবে। আর আমরা যদি পোর্টফোলিওটা আপনার ম্যানেজ করে দিই, সেক্ষেত্রে হয়তো 30%, 35% হয়তো আপনার লস আপনি নিয়ে বের হতে পারবেন। মানে আপনার 10 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট থাকে, পোর্টফোলিও থাকে, ওইখান থেকে যদি আপনি বের হতে চান আপনার মতো করে, তাহলে হয়তো আপনি 50% হয়তো লস দিয়ে বের হয়ে যাবেন, বা 40% লস দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। 4 লক্ষ টাকা হয়তো লস দিয়ে, 10 লাখ টাকা 4 লাখ টাকা লস দিয়ে বা 3 লাখ টাকা লস দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। আর আমরা যদি সময় নিয়ে টিম নিয়ে বসে কাজ করে আপনাকে একটা সিদ্ধান্ত দিই, সেক্ষেত্রে হয়তো আপনি 30% লস নিয়ে বের হতে পারে, অথবা 25% লস নিয়ে বের হতে পারে। সেটা তো অবশ্যই পজিটিভ দিক। এই জন্য হয়তো আপনাকে ন্যূনতম একটা পে করতে হতে পারে। তো এইটুকুই, এর বাইরে কিছু না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর ব্যাংকের শেয়ার নিয়ে আমার এটুকুই বলা। এখানে ব্যাংকের বিনিয়োগকারী যারা আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনারা সাধারণত ডিভিডেন্ডের উপর বেসড করে ব্যাংকের বিনিয়োগ করে থাকেন। আর একটা বিষয়, ক্যাশ ডিভিডেন্ড যেসব ব্যাংকগুলো দেয় সেগুলোর দিকে একটু টার্গেট বেশি রাখবেন। অনেক ব্যাংক স্টক ডিভিডেন্ডও দেয়, শুধু স্টক ডিভিডেন্ড দিয়ে আসলে স্টক ডিভিডেন্ডটা মার্কেটের জন্য মানে খুব বেশি ভালো না। টোটাল মার্কেটের জন্য স্টক ডিভিডেন্ড ভালো নয়, শুধু শেয়ার সংখ্যা বাড়ে, এছাড়া তেমন কিছু হয় না। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাকে ফোন দিচ্ছেন অনেকে, যে ডেইলি ট্রেডের যে বিষয়গুলো জানতে চাচ্ছেন, আসলে ডেইলি ট্রেড করে আমাদের এই মার্কেটে খুব বেশি প্রফিট করা যায় না, এটা সম্ভব না। কেউ যদি করে হয়তো 100 জনের মধ্যে 90 জন লস করে ডেইলি ট্রেড করে, 10 জন হয়তো প্রফিট করতে পারে। এটা কোনো ভালো উদাহরণ হতে পারে না পুঁজিবাজারের জন্য। যদি এমন হতো যে ডেইলি ট্রেড করে 90 জন লাভ করতেছে, 10 জন লস করতেছে, সেটা ভালো উদাহরণ পুঁজিবাজারের জন্য হতো। কিন্তু ইনভেস্টমেন্ট করে 90 জন 80 জন প্রফিট করে, আর 10 জন হয়তো লুজার করতে পারে। সুতরাং ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে আপনারা চলবেন সবসময় ইনশাল্লাহ। অবশ্যই আপনারা কিছুটা হলেও প্রফিট করে এই মার্কেট থেকে বের হতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।